হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম একতরফা ভালোবাসা গল্পের ৮ নাম্বার পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। নূপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসার ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজার কড়া নাড়ানাড়ি করার কিছু মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিল রাইসা, যে ছিল নদীর মামাতো বোন। সামনে এসে সে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি চাই এখানে, কি জন্যই বা এসেছেন এখানে? রিয়াদকে সে প্রথমে চিনতে পারেনি। তখন রিয়াদ বলতে লাগলো, আমি নদীর জন্য এখানে এসেছি। নদী কি আছে এখানে? রিয়াদের নিঃসংকোচ বাক্য রাইসাকে কিছু একটা ভাবালো। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, তুমি কি রিয়াদ? রিয়াদ কিছুটা চমকে গেল। নদীর মামাতো বোন তাকে কিভাবেই বা চিনে? প্রশ্নটা তার মাথায় আসলো, সেটা থেকে মাথা সরিয়ে নিয়ে সে সেইগুলোকে বের করে দিল। তাই তো সে বলতে লাগলো, হ্যাঁ আমি রিয়াদ, আপনি আমাকে কিভাবে চিনেন? তখন রাইসা বলল, আসুন, আপনি ভিতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে দুইটি রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদের চোখ দিয়ে আশেপাশে ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না সে। পাশের ঘরটির দরজা চাপানো রয়েছে, তাই ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশার আলো নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তোবা ওই ঘরেই নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ওই ঘরে চলে গেল। একটু পরে হাতে একটি ডায়েরি নিয়ে ফেরত এলো। ডায়েরিটি রিয়াদের হাতে দিয়ে বলতে লাগলো, এটা পড়ো, এটা পড়ার পরে বাকি গল্পগুলো আমি তোমাকে বলছি। রিয়াদ ডায়েরিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ করে ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা ঘরের ভিতরে চলে গেল। চলে যাওয়ার আগে রিয়াদকে বলে গেল, তুমি এটা পড়তে থাকো, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। এই বলে রাইসা চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে ডায়েরিটি পড়তে শুরু করে দিল। ডায়েরিটির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, এরপরে ধাপে ধাপে যা লেখা ছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শুরুটা কিভাবে করব তা আমি জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সব কিছু শেয়ার করা যায় না, নয়তো আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিলই না। আজ আমি যা লিখছি সবটা তার জন্য, যাকে আমি আমার থেকে বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হয়তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তার নাম রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এখানে আসবে। সেই দিন আমি জানি না থাকবো কিনা, তাই মনের সব কথাগুলো এখানে লিখে রাখছি। জীবনের সমাপ্তি হয়তোবা আমার খুবই কাছে, তাই সমাপ্তির পূর্বে নিজের মনের গোপন কথাগুলো আমি এখানে লিখে যাচ্ছি। এখানেই আমি সেইগুলো বলতে চাচ্ছি। রিয়াদ নামটা মনে পড়লেই প্রথমে আমার স্মৃতিতে যে কথাটা ভেসে ওঠে সেটা হলো আমার প্রথম আবেগ, যার চোখে নিজের চোখ দেখার বড্ড লোভ পোড়াচ্ছে আমায়। কথাটি কি বুকে বাঁধলো তোর? আমি জানি রিয়াদ, হয়তো এই কথাটি শুনে তুই খুশি হসনি, তবুও আজ আমি বলছি, হ্যাঁ তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি। যেই অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কে ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ওই ভুল চিন্তাটাই আমার জীবনের সবচাইতে কঠিন সত্য ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন তুই আমাকে ভালোবাসলি না? কেন তোর অনুভূতিগুলো অন্য কারোর জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যের জন্য জন্মেছিল কেন? কেনই বা আমার জন্য তোর অনুভূতি জন্মেছিল না? তুই কি বলতে পারিস? আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছিলাম। তোর অনুভূতি অন্য কারোর উপরই জন্মিয়েছিল এই কারণে। হ্যাঁ, তুই আজ ঠিকই পড়ছিস। তোর জন্য আমার জীবনটা আজ ভুলময় হয়ে গেছে। এরপরে কিছু পৃষ্ঠার পরে আবার লেখা ছিল, তখন বয়ঃসন্ধির সূচনাকাল ছিল। অষ্টম শ্রেণীতে বসেই মনের মধ্যে আবেগ অনুভূতির জন্ম নিয়েছিল। সেই বছরের প্রতিটি মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্না বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ দেখে আমি নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে আসতাম। আর সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল কয়েকদিনের মধ্যে, যখন স্বপ্না বলেছিল, দেখ না নদী,
রিয়াদ কিভাবে আমায় ভালোবাসার কথা বলছে। আমি সেই দিন চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বলেছিলাম, তোকে ভালোবাসার কথা বলছে মানে কি বলতে চাচ্ছিস তুই? স্বপ্না সেই দিন লাজু খেলে বলেছিল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে খুব ভালোবাসি। দেখিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও কিভাবে তাকায় আমার দিকে। শুধু তাই না, কাল ও আমার ভয়ের মাঝে একটি কাঠগোলাপও রেখেছিল। আপনার লাজুক হাসি আর ওর বলা প্রতিটি কথা নদীর বুকের ভাঙ্গন সৃষ্টি করেছিল। সেই দিন সারা রাত নীরবে খুব কান্না করেছিল স্বপ্না, নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছিল। কিছুটা আশা নিয়ে সেই দিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। আমি সেই দিন তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই আমাকে কি ভাবিস রিয়াদ? তুই সেদিন বলেছিলি, কি ভাবি মানি? তখন আমি তোকে জোরদার করে বিশেষভাবে বলেছিলাম, বন্ধু ভাবিস নাকি বিশেষ কেউ? তুই সেদিন মুচকি হেসে বলেছিলি, বন্ধু, শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছু করতে পারি। হঠাৎ আনমনে আমি তোকে জিজ্ঞাসা করেই ফেলেছিলাম, আমার আর স্বপ্নাকে কি তুই একই ভাবিস নাকি ভিন্ন কোনো কিছু ভাবিস? সেই দিন তোর বলা কথাটি আমাকে বুঝিয়ে দিয়েছিল, আমি শুধু তোর প্রিয় বন্ধু হতে পারি, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা তো শুধু স্বপ্নার জন্য। সেই দিন রিয়া তুই বলেছিলি, তোরা দুইজন আমার কাছে এক নয়, তুই আর স্বপ্না আমার কাছে আলাদা, একজন বিশেষ কেউ, আরেকজন শুধু জাস্ট ফ্রেন্ড। সেই দিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল, আমি তোর শুধুই বন্ধু, যেটা তুই আমাকে আগেই বলেছিলি। সেই দিন আমার বুঝতে অসুবিধা হয়নি সে তোর বিশেষ মানুষটা কে হতে পারে। সেই দিনের পর থেকে নিজের অনুভূতিটাকে আর জাগিয়ে তুলিনি আমি, মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তোবা ভালো লাগা, এটা ভালোবাসা নয়। তারপরে হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে। তুই আর স্বপ্না প্রেম করছিস, হয়তোবা সেই ভাবনা থেকেই আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্য ভালো লাগার সৃষ্টি হলো। সেই ভালো লাগাকে ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমানো অনুভূতিটাকে আমি মেরে ফেলেছিলাম। তবুও মনের কোণে আশা নিয়ে সেই দিন পরীক্ষার পরে আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম, তোকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। যখন আমার কান্না দেখে তুই বলেছিলি পরের বার থেকে জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসাবে গড়ে তুলতে কেন চাচ্ছিস? সেই দিন তুই কি বলেছিস তোর কি মনে আছে রিয়াদ? সেই দিন তুই বলেছিলি, কারণ তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিতে পারছিলাম না তুই আমার ভালো লাগা। ভালোবাসাটা জয়কেই আমি করে নিলাম। জয়ের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসায় দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলে জয়ের সাথে একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন সত্যিও হলো। তো আর তোর বন্ধুত্বের প্রতিদান আমার বিয়েটা হলো। বিয়ের পরে বধূ বেশে বসেছিলাম আমি বাসর ঘরে। বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটি সাজানো স্বপ্ন থাকে, প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিবে। এরকম একটা স্বপ্ন নিয়েই আমি অপেক্ষার প্রহর গুনেছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেই দিন জয়ের হাত ধরে স্বপ্নটা সত্যিও হলো। জয় বাসর ঘরে ঢুকে আমাকে খুব মায়াবরা কণ্ঠ নিয়ে প্রিয়সী বলে ডেকেছিল। তখন আমি স্বপ্নের দুনিয়া থেকে জবাব দিয়েছিলাম, ভালোবাসি। আমি মুখ তুলে তাকিয়েছিলাম জয়ের দিকে। জয় মুচকি এসে পাশে বসেছিল আমার, আর হাতটাও ধরেছিল। হাতটা ধরে জয় বলেছিল, এই হাতটা আজ ধরলাম, আর কখনোই আমি এই হাতটা ছাড়বো না। একটু বলে আবার থেমে গিয়েছিল। একটু পরে জয় আবার বলতে শুরু করলো, হাতটা ধরে সারাটি জনম কাটাতে চাই, সমস্ত সুখ দুঃখ সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি জয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। জয় আবারও বলেছিল, প্রিয়সী, থাকবে তো তুমি সারা জীবন আমার পাশে? সেই দিনটা আমার কাছে সত্যি স্বপ্নের মতো কেটে গিয়েছে। এরপরে 2টি বছর ভালোভাবেই পার হলো আমাদের। দিনগুলো খুব ভালোই চলছিল। সব কিছুর মাঝে একটি শূন্যতা ছিল, সেটা হলো রিয়াদ নামক বন্ধুটা।
বিয়ের পর থেকে তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেই দিন জয়ের সাথে করে উঠতে পারেনি। আমার মন খারাপ হলেই সর্বপ্রথম যেই মানুষটার কথা আমার মাথায় আসতো সেটা আর অন্য কেউ ছিল না, সেটা ছিলে তুই নিজেই রিয়াদ। ভেবেছিলাম হয়তোবা স্বপ্নার সাথে তোর দিনগুলো ভালোই কাটছে। চিঠি সেই দিন আমি তোকে লিখেছিলাম, মেলায় নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল না বলেই হয়তোবা ভালো কাটছে তোর দিনগুলো। সেই দিন মনে হয়েছিল তোর আর স্বপ্নার কথা জানার পরেও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বলতো রিয়াদ, বড্ড বোকা ছিলাম যে আমি। যাই হোক, 2 বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয়ের সামনে এসে দাঁড়ালাম। জয় বিস্মিত মনে নিয়ে সেদিনকেও বলেছিল, প্রিয়সী আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি জয়কে বললাম, কি হয়েছে, তুমি এভাবে বলছো কেন? সেই দিন জয় বলেছিল, আমায় ছেড়ে যাবে না তো প্রিয়সী, বলো না সত্যিটা জানার পরে চলে যাবে না তো তুমি? তখন আমি বলেছিলাম, কি হয়েছে আমায় সবটা খুলে বলো। সেই দিন জয় যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জয় সেই দিন বলেছিল, আমি কোনোদিন বাবা হতে পারবো না প্রিয়সী। সেই দিন চমকালেও ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্ব মুহূর্তেই তোর বলা একটি কথা মাথায় আমার নাড়াচাড়া করছিল, সবসময় মাথা ঠান্ডা রেখো, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেই দিন জয়ের কথা আমি মানিনি। শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। ডাক্তার দেখানোর পর সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল ও কোনোদিনই বাবা হতে পারবো না। ভালো যখন বেসেছিলাম তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়ে সব অপূর্ণতাকে ভুলে থাকবো। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এগিয়ে নিতে চেয়েছিলাম আমি। এরপরে সংসারে 4টি বছর চলে গেল। হঠাৎ একটা তথ্য সবকিছু আমার বদলে দিল। কিছুদিন যাবৎ আমার মাথা ঘুরে, বমি পায়, আমি কোনো কাজ করতে পারছি না। এইসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নারী দেখা গর্ভবতী কিনা সেটা বলতে পারে এরকম দাদিমাকে ডেকে পাঠালাম ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তোবা চমক ঘটেছে, আমার শূন্য কোল ভরিয়ে দিয়ে আমার সন্তান আসছে। হঠাৎ ধমকা হাওয়া বদলে গেল আমার সব কিছু।